গোলাপ পুষ্প মুখরিত সমুদ্র সৈকত এবং মোহময়ী রাতের পরীদের মেলার বাইরেও যে গোয়ার এক বহু পুরাতন ইতিহাস আছে তা রাজধানী শহর পাঞ্জিম ও পুরাতন গোয়ার অলিতে গলিতে ভগ্নপ্রায় গির্জাঘরের ইটের ছোঁয়া না লাগলে হয়তো বুঝতেই পারতাম না। ইতিহাসও যে রঙিন হয় তা স্থানীয় পর্তুগিজ ক্রিয়াকলাপের বহু শতকের হস্তান্তরিতকরণের মধ্যে রয়েছে সেই প্রজন্মের ছাপ। আজ এমন কিছু দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, আগের দুটি পর্ব অবশ্যই দেখে নিতে ভুলবেন না, নাহলে গোয়া সিরিজের মাস পর্বে এসে হয়তো কিছুই বুঝে উঠতে পারবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমাদের গোয়া ভ্রমণের দ্বিতীয় দিন। হোটেল থেকে চেক আউট করে রিসেপশনের লাগেজ রেখে আমরা চলে এলাম সামনের স্কুটি রেন্টের দোকানে। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকে যে বাইক রেন্ট যে দোকান, এই দোকান থেকে আমরা বাইক রেন্ট নিয়ে নিলাম। বাইক নয়, স্কুটি, অ্যাক্টিভা স্কুটি আমাদের 300 টাকা পার ডে নিল। ওই সাইডে জিজ্ঞেস করছিলাম 400 টাকা। এটা আপনারা বার্গেন করে নেবেন, যেখানে কম হবে সেখান থেকে নেবেন। আমরা বলেছি যে আজকে বিকেলবেলা 5টার মধ্যে চলে আসবো, তো তার জন্য আমাদের কাছে 300 টাকা নিয়েছে। তবে 300 টাকার সাথে সাথে 1000 টাকার ডিপোজিট এনারা রাখছেন যদি স্কুটিতে বা বাইকে কোনো স্ক্র্যাচ পড়ে বা কোনো ধরনের কোনো সমস্যা হয় তার জন্য। আর তেল আপনার নিজস্ব, পেট্রোল পাম্প এখানেই আছে। সঙ্গে একটা হেলমেট দেবে। গোয়াতে শুধু রাইডারদের হেলমেট পরলেই হয়। 1000 টাকা এক্সট্রা তো নিচ্ছেই, সঙ্গে হচ্ছে একটা আই কার্ড আপনার সঙ্গে রাখতে হবে, মানে ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে দিয়ে দেবে, আই কার্ড এখানে জমা রাখতে হবে, ব্যাস। তারপরে একটা এরকম পর্চি দেবে, সেই পর্চিটা কাছে রাখবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেই গাড়িটা নিচ্ছেন সেই গাড়িটাতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নেবেন, দরকার হলে ভিডিও করে নেবেন, ঠিক আছে? আমি ভিডিও করে নেব, দেখি কোনটা আছে আমাদের গাড়ি। এই যে স্কুটি, এটা ভালো করে ভিডিও করে রাখবেন যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, ভালো করে ভিডিও করে রাখবেন। এই যে এই সাইডে দেখুন স্ক্র্যাচ আছে, অলরেডি আগের থেকে আছে, তো এইগুলো টোটালি ভিডিও করে রাখবেন। এই যে এখানে ডেন্ট আছে এখানে, অলরেডি আগে থেকে আছে, তো এটা মাস্ট, এই জিনিসগুলো মাস্ট, ঠিক আছে? গোয়াতে ঘুরতে আসার এটিই মজা। 300 টাকার স্কুটি আর 200 টাকার পেট্রোল, মাত্র 500 টাকাতে দুজন সারাদিন ঘুরুন, কেউ আটকানোর নেই, তবে লাইসেন্স থাকা বাধ্যতামূলক। 200 টাকার তেলে এখন আমাদের সারাদিন হয়ে যাবে, প্রচুর ঘুরবো, চলো। আমরা প্রথমেই চলে এলাম পাঞ্জিমের বিখ্যাত চার্চ দেখতে। পর্তুগিজ বরক স্টাইলে তৈরি এই চার্চ 1541 খ্রিস্টাব্দে স্থাপিত এবং এই স্থানের প্রথম কাজ ছিল গোয়ার উপর নজরদারি করা, যেটি 1600 খ্রিস্টাব্দে চার্চে পরিণত করা হয়। তো বন্ধুরা, এখন আমরা আছি ইমাকুলেট কনসেপশন চার্চ বা আমাদের পাঞ্জিম চার্চ তুমি বলতে পারো। এখানে বহু সিনেমা শুটিং হয়েছে, সিঙ্গাম, আশিকি 2। তো আপনারা যদি পাঞ্জিম বেড়াতে আসেন তাহলে এই জায়গাটায় কিন্তু অবশ্যই ভিজিট করবেন, কারণ এই জায়গাটা ভিজিট না করলে মানে খুব মিস হবে, ব্যাড মিস। আর এর আশেপাশে আছে কিন্তু ফন্টেনাসগুলো দারুণ সুন্দর কালারফুল যে বাড়ি, সেগুলোকেই ফন্টেনাস বলে। একটা এরিয়া টোটালি আমরা যাব সেই এরিয়াতে, ওখানে গাড়ি পার্কিং করেছি। পার্কিং করে আমরা এখন চার্চের ভেতরে যাব, ঘুরবো, দেখবো, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। ভেতরে হয়তো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, বাইরে থেকে তার জন্য করে নিচ্ছি। তো দেখুন এবং এনজয় করতে থাকুন। এরপর এখান থেকে আমরা এগিয়ে গেলাম ফন্টেনাসের দিকে। পুরনো পর্তুগিজ স্টাইলে তৈরি রং বেরঙের সব বাড়ি, প্রতি বছর এই বাড়িগুলি কালার করা হয়। পর্তুগিজরা ভারত ছেড়ে গেলেও এই বাড়ির রং করার প্রথা কিন্তু স্থানীয়রা মেনে চলেন। তো এখন আমরা চলে এসেছি ফন্টেনাসে। ফন্টেনাস হলো গোয়ার পাঞ্জিমের এমন একটা জায়গা যেখানে আপনার স্টাইলে বাড়ি দেখতে পাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব কালারফুল বাড়ি এই কিন্তু ফন্টেনের জায়গাগুলিতে আছে। তো এটা হাইলি ফটোজেনিক জায়গা, দারুণ সুন্দর ফটো আপনার এখানে আসবে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সুন্দর ফটো তুলতে পারবেন। এই জায়গাটা একটু সার্চ করে নেবেন, ফন্টেনাস কোন জায়গাটা। টোটাল গোটা এরিয়াটাই এরকম বাড়ি, মানে অনেকটা এরিয়া জুড়ে এরকম বাড়ি, এবং এখানে বহু ক্যাফে, বহু রেস্টুরেন্ট আছে, আপনারা সেগুলোতে যেতে পারেন, ভালো লাগবে।
ফন্টেনাস একটু দেখে আমরা এগোলাম পাহাড়ের ঢালে অবস্থিত হনুমান মন্দিরের দিকে। গোয়া আসলে সমতল নয়, ঢেউ খেলানো টাইপের, তাই গাড়ি চালাতে এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে মজাই লাগে আলাদা। এখান থেকে পুরো পাঞ্জিম শহর দেখা যায়। মন্দিরটা দেখো বেশ বড় এবং সুন্দর। এই যে দেখো পুরো পাঞ্জিম শহর দেখা যাচ্ছে। এই যে ফন্টেনাস এরিয়া, আর ওই যে পাঞ্জিম ব্রিজ, আর এই যে মন্দির। তো আমরা এখন এসেছি পাঞ্জিমের সবথেকে বড় হনুমান মন্দিরে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, পাঞ্জিম গোয়া সবথেকে বড় হনুমান মন্দির, একদম টপে অবস্থিত। এখান থেকে পুরো পাঞ্জিম শহর দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে। এই যে হনুমান মন্দির। ফন্টেনাস, পাঞ্জিম চার্চ, হনুমান মন্দির, ক্রুজ ক্যাসিনো এগুলি সবই পাঞ্জিমের কাছে ধারেই অবস্থিত। তবে হনুমান মন্দির থেকে আমরা একটু লম্বা যাত্রা করলাম 7 কিলোমিটার দূরে অবস্থিত ডোনা পাওলার দিকে। গোয়াতে স্কুটি চালাতে আমার কোনোই অসুবিধা হচ্ছে না আপাতত, সবই নিয়ম মাফিক চলছে। গুগল ম্যাপ ধরে সমস্ত জায়গাতেই চলে যেতে পারছি এবং ট্রাফিক পুলিশও এখনও একবারও থামায়নি। দেখতে দেখতেই আমরা ডোনা পাওলা চলে এলাম। তো এখন আমরা চলে এসেছি ডোনা পাওলাতে। এখানে কিন্তু সিঙ্গাম সিনেমার সেই বিখ্যাত লাইট স্ট্যান্ড তুলে নিয়ে অজয় দেবগানের যে মারামারি সিনটা সেটা হয়েছিল। কিন্তু এখানে কিন্তু শুধু এখন সেই জায়গাটা নয়, এখানে ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে আপনারা ওয়াটার স্পোর্টসের টিকিট বুকিং করতে পারবেন। এই দেখুন হচ্ছে ওয়াটার স্পোর্টস বলতে এখানে এই যে জেট স্কিং, হচ্ছে। তো এটা আপনার ভালো লাগবে, ঠিক আছে। এই জায়গায় যদি করতে চান তাহলে করতে পারেন। এক একটা জায়গাতে শুটিং হয়, সেই জায়গাকে হিস্ট্রি জিওগ্রাফি পাল্টে যায়। এখানে আবার এন্ট্রি ফি লাগছে 50 টাকা করে, বাচ্চাদের 25 টাকা করে। এই যে দেখতে পাচ্ছ, এই যে টিকিট কাউন্টার, আর এই যে সেই স্থানটা যেখানে শুটিং হয়েছিল সিঙ্গাম সিনেমার, ঠিক আছে। আর ওপরে ওই যে ভিউ পয়েন্ট। শুধু সিঙ্গাম সিনেমা নয়, এক দুজে কে লিয়ে সিনেমার বহুলাংশের শুটিং কিন্তু এই স্থানে হয়েছিল। এই যে সেই জায়গাটা, এই জায়গাটাকে আরও সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এই যে শুটিং হয়েছিল, এই যে এই জায়গাটায় প্রবাবলি, এই জায়গাটা এখন পরিত্যক্ত, কিন্তু এই সাইডে আলাদা করে বাঁধানো হয়েছে। পর্তুগিজ মেম সাহেব, যিনি শ্রীলঙ্কার ভাইসরয় ছিল, তিনি একবার গোয়াতে আসেন এবং এখানেই এক স্প্যানিশ সাহেবকে বিয়ে করেন। তার নাম অনুসারেই এই জায়গার নাম ডোনা পাওলা। তো আমরা ডোনা পাওলা সবথেকে ওপরের স্থানে চলে এসেছি। এখানে উপরে দারুণ সুন্দর করে বাঁধানো হয়েছে বর্তমানে, এবং একটা ফটোজেনিক এরিয়া তৈরি হয়েছে। পেছনে দেখতে পাচ্ছ একটা অন্য আর্কিটেকচারে শেড দেওয়া হয়েছে, এবং নিচে সেই স্থান, সেই শুটিংয়ের সেই স্থান। এই জায়গায় শ্যুট করা হয়েছিল সিঙ্গাম সিনেমা। তো চলো এবার এখান থেকে আমরা গুছিয়ে নিচের নেক্সট ডেস্টিনেশনে যাব। এখানে বেশ কিছু সময় কাটিয়ে আমরা স্কুটি নিয়ে রওনা দিলাম ওল্ড গোয়ার দিকে। ডোনা পাওলা থেকে ওল্ড গোয়ার দূরত্ব 20 কিলোমিটার। সময় লাগলো যেতে ঘন্টাখানেক, কারণ স্কুটি চালাতে চালাতে মাঝে থামতে হচ্ছে গুগল ম্যাপের লোকেশান দেখার জন্য। তবে দুর্দান্ত চমৎকার এই রাস্তা এবং গাড়ি চালানোর মজাই আলাদা।
2017 সালে যখন গোয়াতে এসেছিলাম তখন স্কুটি চালাতে পারিনি, কারণ আমি এবং আমার বন্ধু কারোরই লাইসেন্স ছিল না। তখন লেগেছিল এক চরম দুঃখ। তারপরে বাড়িতে পৌঁছেই দ্রুততার সাথে লাইসেন্স বার করি, কারণ টার্গেটই ছিল নেক্সট টাইম যখন গোয়া যাব তখন কিন্তু লাইসেন্স নিয়েই যাব। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোয়ার এক ভগ্নপ্রায় চার্চের পাশে। এটা হলো সেন্ট অগাস্টিন চার্চ, একদম পুরো ভগ্নপ্রায়, মানে ভগ্ন চার্চ। এটা ওল্ড গোয়াতে অবস্থিত। ওই সামনে চার্চের নতুন অংশ আমরা ঢুকবো ভেতরে, দেখতে পাচ্ছি। তো এখন আমরা আছি সেন্ট অগাস্টিন চার্চে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ সেন্ট অগাস্টিন পিলার, এটা 1602 সালে স্থাপিত হয়েছিল। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, মানে গোয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, কিন্তু এখন পুরো রুইন্ড, পুরো ভেঙে চড়ে গেছে। এই যে আমার পেছনে যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এই সেন্ট অগাস্টিন চার্চের এটা হচ্ছে পিলার বা টাওয়ার বলতে পারেন। এই টাওয়ারটার উচ্চতা 46 মিটার। এটা কিন্তু তৈরি হয়েছিল 1602 সালে, যেমন এখন বর্তমানে রুইন্ড হিসাবে এখানে আছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট চার্চ অ্যান্ড কনভেন্টস অফ গোয়া। বাপরে, ভীষণ উঁচু চার্চ, ভীষণ উঁচু, মানে এই মেন গেটটা হেভি উঁচু। 46 মিটার, মানে এরকম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, এরকম উঁচু। এই দেখুন, আর চারিদিকটা দেখুন, দুর্দান্ত। মানে আগেকার আর্কিটেকচার একটা অন্য লেভেলের। এই যে পাথর দিয়ে তৈরি, এগুলো অনেকটা ঝামা পাথর টাইপের, ওজনে হালকা। ভীষণ বড় এরিয়া জুড়ে এই চার্চ ছিল, মানে না বললেই নয়। দেখুন, তো আমরা এই চার্চের এমন একটা পরিত্যক্ত জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে টোটালি কিন্তু পাথর দিয়ে তৈরি করা বৃহৎ বড় একটি চার্চ, এবং মেনটেনেন্স তো করা হয় মোটামুটি, এবং কিন্তু এই জায়গাটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, এবং এই সময়টাতে জঙ্গলটা হেভি সুন্দর লাগছে। দেখুন, আমি দেখাতে বলবো, এই জায়গাটা পুরো মেন জায়গা ছিল। দেখতে পাচ্ছ, এই জায়গাটা এন্ট্রি এখন রেস্ট্রিক্টেড, কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, হেভি লাগছে। তো আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। সামনে গাড়ি পার্কিং করে দিন, স্কুটি পার্কিং করে দিন, করে এই জায়গাটা ঘুরে নিন। মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে এটি ঘুরতে, এবং এটা এখানে ড্রোন উড়ানো যাবে কিনা আমি জানি না। যদি যাই আমি জিজ্ঞেস করবো, যদি যায় তাহলে আমি উড়াবো। ঠিক আছে, চলো। এই বড় চার্চে একটি ঘণ্টা ছিল, যেটি খুলে নিয়ে গিয়ে পাঞ্জিম চার্চে লাগানো হয়েছে বলে জানা যায়। এটি প্রথমবার ধ্বংসপ্রাপ্ত হয় 1842 খ্রিস্টাব্দে, এবং তারপরে দ্বিতীয়বার ধ্বংসপ্রাপ্ত হয় 1931 খ্রিস্টাব্দে, এবং তৃতীয়বার ধ্বংসপ্রাপ্ত হয় 1938 খ্রিস্টাব্দে। তারপরে এটার অবস্থা এরকম হয়ে গেছে। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 46 মিটার লম্বা। এটা কলোজাল, মানে হাই কলোজাল। 4টে বড় স্টোরেজ ছিল, মানে 4 তলা বিল্ডিং। এটা 46 মিটার লম্বা, 4 তলা বিল্ডিং। ঠিক আছে, যাই হোক, এখান থেকে আমরা এগোলাম গোয়ার সবথেকে পপুলার চার্চ ব্যাসিলিকা অফ বম জেসাস দেখার জন্য। আমরা এখন আছি ব্যাসিলিকা অফ বম জেসাস। এটা কিন্তু 1605 খ্রিস্টাব্দে স্থাপিত, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ অফ গোয়া অ্যান্ড ইন্ডিয়া। আর এটা বলতে পারো যে এটা এখনও মানে কি ঠিকঠাক আছে। আগেরটা যেরকম 1602 সালে স্থাপিত হয়েছিল, মানে ধ্বংসপ্রাপ্ত, এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত না, এটা কিন্তু ঠিকঠাক আছে। ব্যাসিলিকা অফ বম জেসাস, ওল্ডেস্ট চার্চ অফ ইন্ডিয়া। এটি একটি ক্যাথলিক চার্চ, যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ওই সাইডে আছে সে ক্যাথেড্রাল, ওটাতেও যাব। আর এটা ব্যাসিলিকা অফ বম জেসাস। আমার গোয়ার লাস্টের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি এখানে এসেছিলাম, ব্যাসিলিকা অফ বম জেসাস। এখানে কিন্তু সেন্ট ফ্রান্সিস এক্সেভিয়ারের মৃতদেহ রাখা আছে, এবং তার পাশে আছে সে ক্যাথেড্রাল। এটা ভীষণ বড় একটা চার্চ, সে ক্যাথেড্রালটা, এই যে সে ক্যাথেড্রাল। তো সে ক্যাথেড্রালেও যাব। এটা পুরো সাদা চার্চ, আর এটা হলো ব্যাসিলিকা অফ বম জেসাস, ওল্ডেস্ট চার্চ অফ ইন্ডিয়া আপনি বলতে পারেন, যেটা হলো 1605 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা স্থাপিত হয়েছিল। এটা
ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ পর্তুগিজ, মানে পর্তুগিজদের সারা পৃথিবীতে যতগুলো ওয়ান্ডার আছে তার মধ্যে একটা এটা। তাহলে কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন। তো এই জায়গাটায় অবশ্যই আপনাদের আসা উচিত। আমরা সেন্ট অগাস্টিন থেকে জাস্ট স্কুটি নিয়ে 2 মিনিটের মধ্যে চলে আসলাম। সামনে স্কুটি পার্ক করলাম, 20 টাকা নিল। আর কোথাও কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, এখানে শুধু পার্কিংয়ের জায়গা আছে দেখলাম, তো একটা ভালো বিষয়। কারণ পার্কিং থাকলে কি হলো, সেফ অ্যান্ড সিকিউর থাকে জায়গাটা। তো এখানে আমরা ভেতরে ঢুকবো, ভেতরটা দেখবো এবং তারপরে যাবো সে ক্যাথেড্রালে। এইসব জায়গাতে ড্রোন ওড়ানো যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া। আর ওখানেও ওড়ানো যেত কি না জানি না, কিন্তু কেউ লোক নেই, একটা লোক নেই, শুধু সাফাই কর্মীরা আছে। তো সেই জায়গাতে আমরা সেন্ট অগাস্টিনেও ড্রোন ওড়াইনি। এখানে ওড়ানো যাবে কিনা আমি জানি না, যদি একটু পারমিশন সব জায়গাতে আমি জিজ্ঞাসা করে নেবো, যদি ওড়ানো যায় তাহলে অবশ্যই ওড়াবো। চলো দেখতে থাকো। ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তবে ভেতরে আছে প্রেয়ার হল, আর্ট গ্যালারি, সেন্ট ফ্রান্সিস এক্সেভিয়ারের মর্টাল বডি এবং বাগান বাড়ির মতো মধ্যভাগ। এগুলি দেখে আমরা বাইরে চলে এলাম। এখানে কিন্তু মানুষ গিজ করছে সারাক্ষণ, তবে এখন দুপুর হয়েছে, তাই খাওয়া দাওয়াটা আমাদের সেরে নিতে হবে। তো বম জেসাস চার্চের সামনে আমরা চলে এসেছি আজকে লাঞ্চ করার জন্য, ননভেজ। তো আমরা চলে এসেছি এখানে লাঞ্চ করার জন্য। এখানে দুটো সেকশন আছে, ভেজ ননভেজ। তো আমরা ননভেজ সেকশনে এসে বসেছি। তো অর্ডার করবো। এখানে খাওয়া দাওয়ার দাম অনেকটাই লিমিটেড, মানে অনেকটাই কম, মানে তুলনামূলক অন্যান্য হিল স্টেশনের থেকে। আর খাবারও ভালো এবং দাম অনেকটাই কম। তো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার ভিডিও আমার করতে ভালো লাগে না, শুধু বলে দিলাম যে এখানে সামনে আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। ব্যাসিলিকা অফ বম জেসাসের ঠিক সামনেই আছে এই রেস্টুরেন্ট। পিওর ভেজ এবং ননভেজ দুটো রেস্টুরেন্টই আছে, ঠিক আছে। আর পাশে আছে বার, আর এই সাইডে রেস্টুরেন্ট। চলো এবার অর্ডার করব। তো আমরা অর্ডার করলাম চিকেন কারি মশলা আর রাইস। রাইস কত নিয়েছে জানি না। চিকেন কারি মশলা 230 টাকা, রাইসের দাম ওই 60 টাকা হবে, এখনও জিজ্ঞেস করিনি। চিকেন কারি মশলা আমরা দুটো রাইস অর্ডার করেছি আর চিকেন কারি মশলা। এই ক পিস আছে? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস আছে, 230 টাকা। চলো। ব্যাসিলিকা অফ বম জেসাস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্যাসিলিকা অফ বম জেসাস। আর এই যে এই পাশে আছে সে ক্যাথেড্রাল, এটা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ চার্চেসের মধ্যে পড়ে, এটি গোয়ার। হ্যাঁ, এই যে সে ক্যাথেড্রাল। গোয়ার এই বৃহৎ চার্চ দেখার জন্য আপনি একদিন আপনার হাতে অবশ্যই রাখবেন, কারণ ওল্ড গোয়া ও পাঞ্জিম না ঘুরলে আপনার গোয়া ঘোরা অসম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমরা আছি সে ক্যাথেড্রালে, ঠিক ব্যাসিলিকা অফ বম জেসাসের সামনেই হলো সে ক্যাথেড্রাল। এই চার্চটা 1619 সালে তৈরি হওয়া শুরু হয় এবং 1640 সালে এটা কমপ্লিট হয়। সে ক্যাথেড্রাল এই যে চার্চ, এটা বৃহৎ বড় একটা চার্চ এবং এটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে পরিচালিত। পেছনে মিউজিয়াম আছে, সেটার কথা বলছি। চার্চটা তো যারা পরিচালনা করে সেটা করছেই। আর এটা 17th সেঞ্চুরিতে, মানে 1600 থেকে 1700-র মধ্যে স্থাপিত সবথেকে বড় চার্চ। আর এটিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ চার্চেস ইন গোয়া, মানে এটা সেই সেন্ট অগাস্টাইন চার্চের মতোই, ঠিক আছে। তো ভেতরে যাব, আগেবার ভেতরে ক্যামেরা করেছিলাম, এবার দেখি ভেতরে ক্যামেরা করতে দেয় কিনা। বৃহৎ বড় চার্চ এবং তারপরে যাব হচ্ছে এর পেছনে যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামে, ঠিক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন। সে ক্যাথেড্রাল চার্চ ভেতর থেকে বৃহৎ বড়। সে ক্যাথেড্রাল চার্চ হলো ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট চার্চ। ফার্স্ট হলো কেরালার সেন্ট ফ্রান্সিস চার্চ এবং সেকেন্ড বিগেস্ট চার্চ ইন ইন্ডিয়া হলো গোয়ার, ওল্ড গোয়ার এই সে ক্যাথেড্রাল। আমরা যাব ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমরা দেখে আসবো। আমি আগেও এসেছি, আগেও দেখেছি, আবার যাব, দেখব এবং তারপরে চলে যাব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে মিউজিয়ামটা আছে সেখানে, ঠিক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সে ক্যাথেড্রাল চার্চ ভেতর থেকে বৃহৎ বড়। এটি দেখে আমরা কমপ্লিট করলাম এবং চলে এলাম পেছনে অবস্থিত মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের এন্ট্রি ফি 10 টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি পরিচালনা করে।
তো আমরা আছি ওল্ড গোয়ার এমন একটা জায়গাতে যেখানে পাশাপাশি গোটা 10টা চার্চ আছে। আমি চোখের সামনে তো 3টে চার্চ আছে, এই যে ব্যাসিলিকা অফ বম জেসাস, আমার ওই সাইডে সে ক্যাথেড্রাল, আর এটা হলো সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিস। ঠিক আছে, তো এই চার্চের ভেতরে এখন হয়তো বা কোনো ধরনের কোনো প্রেয়ার হয় না, কারণ চার্চ ভেতরে পুরোটাই খালি। আমি গেলাম, ভিডিও করলাম, যেটা দেখাচ্ছে, তো পুরোটাই খালি। তো এখানে কিন্তু পরপর বহু চার্চ আছে, আর এই চার্চের পাশেই আছে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম। এই যে মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামে কিন্তু মোটামুটি বহু জিনিস আছে ইন্ডিয়া থেকে খোদাই কার্যের ফলে পাওয়া 12th সেঞ্চুরি এবং 11th সেঞ্চুরির বহু দেবদেবীর মূর্তি, যেমন গণেশের মূর্তি, তারপরে শিবলিঙ্গ, তারপরে নন্দীজির মূর্তি, তারপরে মহিষাসুর মর্দিনী, তারপরে লক্ষ্মী মূর্তি, প্রচুর যত ধরনের দেবদেবী আছে সমস্ত ধরনের দেবদেবীর মূর্তি এখানে কিন্তু ভেতরে আছে। আর তার সাথে আছে হচ্ছে বিভিন্ন পেন্টিংস। সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে আর্ট গ্যালারি, যার মধ্যে বিভিন্ন পর্তুগিজদের বিভিন্ন মানে পেন্টিংস এখানে আছে। তাছাড়া বিভিন্ন ইংরেজি ব্রিটিশ সাহেবদের বিভিন্ন পেন্টিংস এখানে আছে, যাদেরকে আমি চিনি না। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, ভেতরে ঢুকতে পারবেন 10 টাকা দিয়ে। 2017 সালে 10 টাকায় নিয়েছিল, এখনও 10 টাকায় নিয়েছে। তো এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। আমরা সারাদিন ঘুরলাম, আমাদের বিকেল 5টা অবধি গাড়ি নেওয়া ছিল। তো এখন ফেরার পালা পাঞ্জিমে গিয়ে আমরা স্কুটি দিয়ে দেবো ফেরত, এবং স্কুটি ফেরত দিয়ে 1000 টাকা রিটার্ন নেবো। রিটার্ন নিয়ে হোটেল থেকে তো সকালেই চেক আউট করে নিয়েছি, কারণ এখানে হোটেলে সকালে চেক আউট হচ্ছে 10টা। চেক আউট করে ব্যাগটা লাগেজটা রেখেছিলাম ওই রিসেপশন থেকে লাগেজটা নেব, এবং বাসে করে এখান থেকে চলে যাব ক্যালাঙ্গুটি। আমার মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাঞ্জিমের দিকে। এবার আমরা চলেছি মান্ডবী নদীর পাশের রাস্তা দিয়ে মনোরম দৃশ্য দেখতে দেখতে। পাঞ্জিম পৌঁছে স্কুটি ফেরত দিয়ে আমরা পায়ে হেঁটে আবার ঘুরতে বেরোলাম বিখ্যাত ফন্টেনাসের দিকে। 5টা বেজে গেল, যেহেতু এখানে সন্ধ্যা হতে লেট হয় তার জন্য আমরা ফন্টেনাসটা আরেকবার ঘুরে দেখছি। তো এখন আমরা আছি ফন্টেনাসের গলিতে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু একদম কালারফুল বাড়ি। আর এদের একটা বিশেষত্ব হচ্ছে এই যে এনারা প্রতি বছর কালার করেন। এইটা খুবই ফটোজেনিক এরিয়া, তবে সমস্ত বাড়ির সামনে কিন্তু ফটো তুলতে দেবে না। মানে দেখুন, আপনার বাড়ির সামনে যদি কেউ এসে দাঁড়িয়ে যদি ছবি তোলে তো আপনার কাছে অড লাগবে, তবে কেউ কিছু বলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন। আমরা এই জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছি, কোনো অসুবিধা নেই। তবে আমরা আরও সামনের দিকে যাব, আরও কয়েকটা বাড়ি দেখাবো। সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ফন্টেনাসে, আপনাদের অবশ্যই আসা উচিত। এখানে পায়ে হেঁটে চলে আসতে পারবেন। এই রঙিন বাড়ির স্বরলিপি ডাকছে আমাকে বারবারই, তাই ছুটে চলা তারই দেশের মধ্যেই ভিন্ন আবেশে। তো ফন্টেনাসে আমরা সকালবেলা স্কুটি নিয়ে খোঁজার চেষ্টা করেছিলাম, খুঁজে পাইনি এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তারপর স্কুটি দিয়ে হেঁটে আমরা বিকেলবেলা আসলাম সবার লাস্টে। এটা আমাদের লাস্ট স্পট ছিল, কিন্তু চেষ্টা করবেন ফন্টেনাসে সকালবেলা দিনের বেলা আসার সবার প্রথমে, কারণ ওই টাইমে ভিড় কম থাকে, ছবি সুন্দরভাবে তুলতে পারবেন। আর একজন তো আমাদের তাড়িয়ে দিল, মানে রুমের সামনে ছবি তোলা যাবে না তার জন্য। দেখুন কত সুন্দর জায়গা। ফন্টেনাস থেকে বেরিয়ে হোটেলের রিসেপশন থেকে লাগেজ কালেক্ট করে চলে আসলাম পাঞ্জিমের বাস স্ট্যান্ডের 20 নাম্বার স্ট্যান্ডে। সেখান থেকে ছাড়বে আমাদের বাস নর্থ গোয়ার দিকে। পানাজি থেকে আমাদের ক্যালাঙ্গুটি বিচ অবধি যাওয়ার জন্য এই যে বাসে করে আমরা যাব। বাস এখানে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে বাস ধরে আপনারা যেতে পারবেন ক্যালাঙ্গুটি বিচ অবধি। তো আমরা যাব এখন, বাসে যাব, কারণ বাসটা অনেকটা অ্যাফোর্ডেবল, এবং পার্ট বাই পার্ট আমরা জার্নি করছি। একবারে প্রতিদিনের জন্য আমরা কিন্তু স্কুটি নিইনি, ঠিক আছে? বাসে করে এবার আমরা যাব, তবে ওখান থেকে গিয়ে নেক্সট দিন আমরা ভাববো কী করব, ঠিক আছে? চলো দেখতে থাকো। এই যে বাস স্ট্যান্ড। বাস ভাড়া লাগলো 40 টাকা জনপ্রতি। আমরা যাচ্ছি ক্যালাঙ্গুটি বিচে। ক্যালাঙ্গুটিতেই আমাদের নেওয়া আছে হোটেল, এসি হোটেল মাত্র 800 টাকাতে। সেগুলি দেখব আমরা পরের পর্বে। তবে আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, গোয়ার ইন্টারেস্টিং রিলস দেখার জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন, আজকের ভিডিওটি এ পর্যন্তই। গোয়া সিরিজের প্রতিটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেগুলিও দেখে নিতে পারেন, এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ভিজিট করুন যদি আপনার পছন্দ হয়। তো চলুন, আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।